কেউ কোনো কিছু নিয়েই মুখ খোলেন না পরিচালকদের ওপর, তাই ক্ষিপ্ত বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান স্বীকার করেছেন ঘাটতি আছে হেড কোচ চান্দিকা হাথুর সিং এর ম্যানেজমেন্টে। পাশাপাশি অপেক্ষায় আছেন তামিম ইকবালের ফাইনাল কলের। পাপন জানিয়েছেন অক্টোবরে অনুষ্ঠিতব্য উইমেন্স ওয়ার্ল্ড কাপ নিয়ে কোনো শঙ্কা নেই। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। হ্যাঁ, যে আপনারা আবার চাচ্ছেন আমি আবার এটার মধ্যে ঢুকি। হ্যাঁ, এই হলো আমার একটা সমস্যা। এই ভয় আমি আরো দূরে দূরে থাকি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে নাজমুল হাসানের ব্যস্ততা অনেকখানি বেড়েছে। না চাইলেও দূরে থাকতে হচ্ছে ক্রিকেট থেকে। দেশের 52টা ক্রীড়া ফেডারেশন চালাতে গিয়ে আগের মতো আর নিয়মিত যাওয়া হয় না প্রিয় ক্রিকেট বোর্ডে। যার যে দায়িত্ব সেই অনুযায়ী প্রতিটা ডিপার্টমেন্টের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নির্ভর থাকতে চেয়েছিলেন। পরিকল্পনা করেছিলেন খুব দ্রুতই বিদায় নেবেন বিসিবি থেকে। কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ে বসে নাকি ক্রিকেট বোর্ড নিয়ে বিব্রত হতে হচ্ছে। নিজের মনের কোণে জমে থাকা আক্ষেপটা তাই জানালেন অকপটে। মানে আমি যখন বোর্ডে আসি তখন আমাকে অনেকে বলতো মিডিয়ার কাছ থেকে একটু দূরে থাকতে। আমি একদম অপোজিট। আমি একদম মিডিয়াকে ওপেন করে দিই, সবার সাথে কথা বলি, যে যা প্রশ্ন করতে পারে, কোনো সমস্যা নেই। নাও এই আমি 3.5 বছর বা 4 বছর এখন দেখছি বিসিবির কেউ কথাই বলে না টু রিপ্রেজেন্ট বিসিবি। তাহলে তো একটা বিরাট সমস্যা। এবং এটা করে দুইটা সমস্যা হচ্ছে। একটা হচ্ছে কনফিউশন অ্যারাইজ করছে, বাট এই কথাগুলো এখনো তারা বলবে না কেন? তো তারা যদি না বলতে পারে তার মানে কি, আমার তো ওদের উপর আস্থা আছে যে আমি যখন চলে আসব তারা চালাতে পারবে। আরেকটা সমস্যা হচ্ছে যে দেখবেন আগে আমি একা কথা বলতাম এবং আমি যা বলতাম সবাই একই সুরে কথা বলতো। এখন দেখবেন এক একজন এক এক রকম বলছে। এটাতে আরেক কনফিউশন শুরু হয়েছে। সো এটা তো আরেকটা কনফিউশন। সো আমি বলছি এটা আমি আপনাদের কাছে স্বীকার করে নিচ্ছি যে এটা একটা সমস্যা হচ্ছে। ব্যস্ততা বেড়েছে, ক্রিকেট বোর্ড থেকে আছেন অনেকটাই দূরে, কিন্তু নিজের সর্বোচ্চটা দিয়ে নাজমুল হাসান উপস্থিত থাকেন আইসিসি আর এসিসির সভাতে। মাত্রই আইসিসির সভা থেকে ফেরা বিসিবি প্রেসিডেন্ট জানালেন অক্টোবরে আইসিসির বোর্ড মিটিং হবে ঢাকাতে। শুধু তাই না, আইসিসির পরবর্তী গুরুত্বপূর্ণ নির্বাচনটাও হবে ওই সময়টাতে। আমি শুধু আইসিসি আর এসিসি দিয়েই এখন আমার সময়টা ব্যয় করছি। মনে রাখতে হবে যে যাতে করে যে আমি যখনই ছেড়ে দিচ্ছি, যেহেতু আমি আর থাকছি না, চলে আসবো কবে এটা এখনই বলতে পারছি না, তবে এই ইলেকশনের আগে না, মানে আমি বলছি নেক্সট বোর্ড মিটিংয়ের আগে না। ঠিক আছে? সো এইখানটায় যদি আমি চলে আসি, যাতে করে অন্তত ফিউচারে যেই আসুক আইসিসি এসিসি দিয়ে যেন কোনো সমস্যায় না পড়ে বাংলাদেশ। টাইগারদের বিশ্বকাপ মিশন শেষ মাসখানেক। রিপোর্ট জমা দিয়েছেন হেড কোচ। কি আছে সেখানে তা এখনো আসেনি প্রকাশ্যে, কিন্তু সেই চান্ডিকা হাথুরু সিংহের থাকা না থাকা নিয়ে আছে আলোচনা আর জল্পনা কল্পনা। এবার বোর্ড সভাপতিও স্বীকার করলেন টাইগার ওস্তাদ ম্যানেজমেন্টে বেশ কাঁচা। তবে কি বিকল্প কোচ পেতে বিসিবি চেষ্টা করছে? উত্তরে সেই পুরনো সুর, পাওয়া যায় না ফুল টাইম কোচ। ম্যানেজমেন্ট ওর কমিউনিকেশন স্টাইল ইজ টোটালি ডিফারেন্ট। সেটা আমি আপনাদের সাথে একমত। ওরা যেই বলুক না বলুক এটা ঠিক আছে, ও একটু ডিফারেন্ট ওর কমিউনিকেশন স্টাইল। ওর সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আবার আমাদের দেশের সাথে খাপ খাওয়ানোটা কঠিন। এটা আমি অস্বীকার করছি না, ঠিক আছে? আমি আর ডিটেলস বলবো না এই ব্যাপারে। কোচের মতো ঝুলে আছে তামিমের ভবিষ্যৎ। তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট আলোচনা নাকি এখনো হয়নি। বললাম তো 2বার বসার কথা ছিল, তারপর ও একবার খেলা বিপিএল চলছিল দেখে বললো যে এখন খেলা চলছে, এটা শেষ হলে তারপর বসবো। আর তারপর তো বললো বাইরে যাচ্ছে, এসে আমার সাথে বসবে। তো ও তো বলছে বসবে। সো এইটুক সময় তো আমার মনে হয় ওয়েট করতেই পারি আমরা। মানে এখন নাও বসে নাই সেজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেব, এরকম সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। সুন্দরভাবেই যাক, এটাই আমরা চাই। ওরা আমাদেরকে একটা সুযোগ দেখ, ওদেরকে সম্মানটা প্রদর্শন করে। নাহিয়ান বিন জসিম, 71। বিশ্বকাপে নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট তানজিম সাকিব, তবে বড় আক্ষেপ সাউথ আফ্রিকা ম্যাচটা ফসকে যাওয়ায়। যদিও সেই ম্যাচে আইডল ডেল স্টেইনের শুভেচ্ছা পেয়ে ভীষণ খুশি এই পেসার। কোহলিকে আউট, এগ্রেসিভ সেলিব্রেশন সহ আরও অনেক বিষয় নিয়ে মন খুলে কথা বলেছেন তানজিম সাকিব। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সাইফুল রূপক। আমি মনে করি অ্যাগ্রেসিভনেসটা আছে দেখি আমি ভালো বোলিং করতে পারি। আমি যখনই অ্যাগ্রেসিভ থাকি তখন আমার ফোকাস বেশি থাকে। ক্রিকেটীয় স্কিল দুর্দান্ত, মানসিকভাবেও বেশ শক্তপোক্ত তানজিম সাকিব টাইগার পেস অ্যাটাকের নয়া বারুদ। টি-20 বিশ্বকাপে কোহলিকে আউট করেই
চোখ রাঙানি, বাহবা দিয়েছে ভক্তরাও। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, সো এটা খুবই বড় একটা অ্যাচিভমেন্ট। চোখে চোখ রাখাটা আউটের পরে আসলে ওইটা ওই রকম রাখা হয় না, ওই সময় ওরা অনেক ভালো খেলতেছিল এবং আমাদের একটা ব্রেক তো খুব ইম্পর্টেন্ট ছিল এবং ওরা আমাদের ডমিনেট করে ব্যাটিং করতেছিল। এটা আমার মধ্যে আসলে খুব বাজেভাবে লাগছে। মাঝে মাঝে আসলে 22 গজে বুক ফুলিয়ে চলাটাও ইম্পর্টেন্ট, যে আমরাও পারি। অবশ্যই, ডেফিনেটলি। যখন আমি মাঠের ভিতর ঢুকে যাব, এখানে কোনো সিনিয়র জুনিয়র নাই, সবাই সমান এবং সবাই প্রতিপক্ষ আসলে। সাইফুদ্দিনকে ডিঙিয়ে বিশ্বকাপ স্কোয়াডে শরীফুলের ইনজুরিতে প্রথম ম্যাচ থেকেই সেরা একাদশে, সুযোগটা হেলায় ফেলেননি। নতুন বলে পাওয়ার প্লেতে এক একটা আগুন ঝরা স্পেল। তানজিম সাকিবে মুগ্ধ হয়েছেন তার আইডলও। আমার প্রাপ্তি বলবো, কয়েকটা ম্যাচ আমি কন্ট্রিবিউট করতে পারছি টিমের জন্য, টিম উইন হয়েছে, সো এটাই আমার প্রাপ্তি। আর একটু ভালো লাগতো যদি সাউথ আফ্রিকা ম্যাচটা আমরা জিততে পারতাম, সেটা আমার একটা বড় অ্যাচিভমেন্ট হতো। আপনার বোলিং দেখে কেউ কি আসলে কোনো একটা টিপস দিয়েছে বা কোনো অ্যাপ্রিসিয়েশন নিশ্চয়ই করেছে? কার কোন কথাটা বেশি ভালো লেগেছে বিশ্বকাপের সময়? অবশ্যই ডেইলি স্টেইন অনেক অ্যাপ্রিসিয়েশন করছে, আর এটা আমার কাছে খুব ভালো লাগছে। বলেছিলেন ডেইলি স্টেইন? আমি সাউথ আফ্রিকা ম্যাচে যাচ্ছিলাম আর কি ওইদিকে, তখন ও ওইখানে দাঁড়াইছিল, তখন বলতেছিল যে গুড বোলিং, তখন আমি বললাম যে ইউ আর মাই চাইল্ডহুড আইডল। পরেও আমার একটু জড়াই ধরছে এবং বলছে যে গুড লাক ফর দ্য ফিউচার। এটা কি মানে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট আপনার ক্যারিয়ারে বলতে পারেন, কারণ তাকে দেখেই তো আসলে পেস বোলিং করাটা আমার শুরু। এবার আপনার বোলিংয়ের মধ্যে ডেইলি স্টেইনের বোলিংয়ের মধ্যে অনেকটা সিমিলারিটি আছে। থাকতে পারে। 7 ওডিআই খেলেছেন, 13টা টি20ও। সাদা বলে নিজের সামর্থ্য দেখানো এই পেসার দাপট দেখাতে মুখিয়ে লঙ্গার ভার্সনেও। লাল বলে আমি নিজেকে প্রস্তুত করার চেষ্টা করতেছি। দেখা যাক, আগামীকালকে আমরা ম্যাচ শুরু হবে, 3-ডে ম্যাচ, ওইখানে বেস্ট দেওয়ার চেষ্টা করব। এবং লাল বল আসলে অনেক চ্যালেঞ্জিং এবং আমি খুব এনজয় করি লাল বল। সো ভালো জায়গায় কত লম্বা সময় বোলিং করতে পারছি, এটা আমার কন্ট্রোল অনেক বাড়বে, সো ওইদিকে আমার ফোকাসটা থাকবে। নিজেদের মধ্যে একটা মধুর প্রতিযোগিতা আছে ন্যাশনাল টিমে, এটাও কতটুকু এনজয় করেন? নিশ্চয়ই কোনোদিন আপনি ভালো খেলবেন, কোনোদিন মোস্তাফিজ, কোনোদিন তাসকিন, কোনোদিন শরীফুল, কোনোদিন সাইফুদ্দিন। এই মধুর প্রতিযোগিতা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? অবশ্যই এই জিনিসটা থাকাটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। এটা প্রত্যেকটা বলারকে পুশ করবে ব্যাক থেকে এবং এতে টিম অনেক বেশি লাভবান হবে। কারণ সবাই জানে পারফর্ম না করলে আমার পিছনে ব্যাকআপ আছে, আমার পারফর্ম করা লাগবে। সো আলটিমেটলি টিম কিন্তু উপকৃত হচ্ছে এবং এই জিনিসটা খুবই দরকার। আইডল ডেইলি স্টেইনের মতো 3 ফরম্যাটেই রাজত্ব করতে চান তানজিম সাকিব। তাই চট্টগ্রামে সোমবার থেকে শুরু হতে যাওয়া 3 দিনের প্র্যাকটিস ম্যাচে পাখির চোখ। নির্বাচকদের মন কাড়লেই নামটা উঠে যাবে টেস্ট দলে। ঠিক আছে, আমার হাইট কম, এটা আসলে ডেইলি স্টেনের কিন্তু 5 ফুট 11 এবং আমার 5 ফুট 10। সো আমি এটা গুগলে সবসময় দেখতাম, সো আমি ভাবতাম যে ডেইলি স্টেন যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে পারে, আমি কেন পারবো না। সো এই জিনিসটা আমার ভিতরে সবসময় কাজ করতো। সো আমি কখনোই হাইট নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি কীভাবে আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। গ্লোবাল টি20 লিগে প্রথম জয়ের দেখা পেল বাংলা টাইগার্স মিসিসাউগা। প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে জয় 22 রানে। 153 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 130 রানে আটকে যায় ভ্যাঙ্কুভার। 4 ওভারে 10 রানে 3 উইকেট নেন সাকিব আর দারুণ ছন্দে থাকা শরীফুল 12 রান দিয়ে নেন একটি উইকেট। কানাডা টরন্টো থেকে অর্ণব বাপির পাঠানো রিপোর্ট। গ্লোবাল টি20 লিগের দ্বিতীয় ম্যাচেই দারুণ কামব্যাক বাংলা টাইগার্সের, এবং বোলিং তো বলতেই হয়, বিশেষ করে বাংলার শরীফুল, এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সাকিব। ম্যাচটা জিতে নিয়েছে দারুণভাবে। শরীফুল, কি মনে হচ্ছে এই ম্যাচের টার্নিং পয়েন্টগুলো কী ছিল? এই ম্যাচের টার্নিং পয়েন্টগুলো ছিল আমাদের ইফতেখার ভাই একটা ভালো পার্টনারশিপ দিয়েছিল এখানের ওই যে লোকাল একটা প্লেয়ারের সাথে, সেটা, আর আমরা আর্লি উইকেট নিছি। সো ওইখানে ম্যাচের টার্নিং পয়েন্টটা ছিল আমি মনে করি। এখনও বেশ কয়েকটা ম্যাচ আছে, কি মনে হচ্ছে এই বাংলা টাইগার্সের কি নিয়ে সম্ভাবনা কতটুকু? আসলেও খুবই শর্ট টুর্নামেন্ট, সো আমরা তো সবাই আশা আছি যে আমরা ভালো করব। সো দেখা যাক পরবর্তী ম্যাচগুলো কি হয়, ইনশাল্লাহ আমরা আশাবাদী যে ভালোই করব। প্রথম ম্যাচের পর আজকে কিন্তু প্রত্যেকটা ফিল্ডার, প্রত্যেকটা প্লেয়ার বডি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ছিল। এটা একটা পজিটিভ। লাস্ট ম্যাচটা আমরা হয়তো একটু ফিল্ডিংটা খুবই ভালো করতে পারি নাই, বাট আমরা এই ম্যাচে সেটা খুব ভালোভাবে দেখাইছি যে আমরা করতে পারি। সো এটা খুব পজিটিভ দিক দিয়ে সামনের ম্যাচগুলো অনেক বুস্ট আপ করবে। কানাডায় প্রথমবারের মতো গ্লোবাল টি20 লিগে বাংলা টাইগার্সের সঙ্গে কীরকম লাগছে, কীরকম কাটছে সময়টা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কারণ এখানে আমাদের টিমে তো অনেকজন বাঙালি আছে, আরাফাত ভাই আছে, তারপরে ওনার সাকিব ভাই আছে। সো সেই ক্ষেত্রে খুব ভালো লাগতেছে যে কথাটা তো বলতে পারতেছি, তাই আর কি। এখন নিজের ইনজুরিটা নিয়ে কি অবস্থায় আছেন এবং যা পারফরমেন্স করছেন কি মনে হচ্ছে এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ এখন আমি হাতের যেটা ছিল ওটা সুস্থ হয়ে গেছে। যে পারফরমেন্স যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আর চেষ্টা করবো যাতে ইনজুরি খুব কম পড়া যায়, একটু মেনটেন করার চেষ্টা করবো, এইটুকুই। বেস্ট উইশেস ফর নেক্সট ম্যাচ। থ্যাংক ইউ। কথা বলছিলাম বাংলাদেশের ফাস্ট বোলার
যিনি বাংলা টাইগার্সের হয়ে খেলছে এবং যার দুর্দান্ত বোলিংয়ে প্রথম 2টা ম্যাচেই কিন্তু শরীফুলের বোলিং নৈপুণ্য ছিল অসাধারণ দেখার মতো এবং এই কামব্যাকের ফলে আগামী ম্যাচগুলো বাংলা টাইগার্স আরও ভালো করবে এবং দলটা ভালো একটা অবস্থানে যাবে, সেটাই সবার প্রত্যাশা। অনুপ বাপি, 71, টরন্টো, কানাডা। 5বার ফাইনাল খেলা আর প্রতিবার ভারতের কাছে শিরোপা হাতছাড়া করা। অবশেষে নারী এশিয়া কাপের ফাইনালে সেই ভারতকে 8 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল শ্রীলঙ্কা। ডাম্বুলার মেগা ফাইনালে টস জিতে ব্যাট করতে নামে ভারত। ওপেনিংয়ে স্মৃতি মান্ধানা তোলেন 60 রান। 180+ স্ট্রাইক রেটে ব্যাট চালান জেমি রড্রিগেজ ও রিচা ঘোষ। ভারত বোর্ডে তোলে 6 উইকেটে 165 রান। লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে ভিষ্মি গুনারাত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে দলের হাল ধরে রাখেন আতাপাত্তু ও হর্ষিতা। 61 রানে চামারি আউট হলেও হর্ষিতা ছিলেন অটল। তার অপরাজিত 69 রানের ইনিংসে শ্রীলঙ্কা 8 বল আগে তুলে নেয় সহজ জয়। প্যারিস অলিম্পিক্সে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলের বাছাই পর্বে বাদ পড়েছেন বাংলাদেশের রবিউল ইসলাম। 49 জন প্রতিযোগীর মধ্যে 43তম হয়েছেন তিনি। তার স্কোর 624.2। বাছাই পর্বে শীর্ষে থাকা চীনের লিহাও শেংয়ের স্কোর 631.7। একই স্কোর করেছেন 2-এ থাকা আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিরেজ। এয়ার রাইফেল শুটিংয়ে টপ 8-এ খেলতে হলে 630-এর বেশি স্কোর প্রয়োজন পড়ে। রবিউল সে স্কোর করেছিলেন একবারই। তবে রবিউলের গড় স্কোর 626 থেকে 627। এর আগে আর্চারির র্যাঙ্কিংয়ে 64 জনের মধ্যে 45তম হয়েছেন বাংলাদেশের আর্চার সাগর ইসলাম। অলিম্পিক ঘিরে প্যারিসে বইছে উৎসব আর এর মাঝেই ফিউচার প্ল্যান নিয়ে হাজির ভারত। 2036 অলিম্পিক আয়োজনে নিজেদের সক্ষমতা জানান দিতে প্যারিসে উন্মোচন করা হলো ইন্ডিয়া হাউস। আর এই প্রদর্শনীর পৃষ্ঠপোষক ভারতের শীর্ষধনী আম্বানি পরিবার। বিস্তারিত পার্থবণিকের রিপোর্ট। ঢোলের তালে উন্মাতাল নাচ, এক একজনের চোখে মুখে আনন্দের ঢেউ। সুরের সাথে তাল মিলিয়ে কোমর দুলিয়ে হাত নাড়িয়ে নাচে মত্ত ছোট থেকে বড় সবাই। হাতে তেরঙা পতাকা। প্যারিস অলিম্পিকে ভারতীয়দের অভিনব উন্মাদনা। কিন্তু এখনো তো ভারত কোনো পদকই জেতেনি। তাহলে এই নাচের কারণ কি? কারণ আছে। গেল 76 বছরে যা হয়নি অলিম্পিকে সেটাই করে দেখালো ভারত। অলিম্পিক ঘিরে প্যারিসের প্রাণকেন্দ্রে উন্মোচন করলো তাদের প্রথম ইন্ডিয়া হাউস। পুরো হাউস জুড়ে আভিজাত্যের ছোঁয়া। সিলিংয়ে ঝোলানো বাহারি ঝালর, আলোর রোশনাই, বিভিন্ন বুথে ভারতের ঐতিহ্যের নিদর্শন, হস্তশিল্প। দেয়ালে অঙ্কিত বাহারি নকশা, যেখানে লেখা আছে ভারতের পদকজয়ী অলিম্পিয়ানদের কথা। মোটা দাগে প্যারিস অলিম্পিকের বিস্ময় এই ইন্ডিয়া হাউস। পুরো জায়গা তো ঘোরা হলো, এবার দেখুন এই হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে কারা এসেছেন। জি, বিশ্বের 11তম ও ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানি। কিছুদিন আগেই বিশ্বকে তাক লাগিয়ে ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে দিয়েছেন। খরচ করেছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় 7,000 কোটি টাকা। প্যারিস অলিম্পিকে এই ইন্ডিয়া হাউসের পৃষ্ঠপোষকও আম্বানি পরিবার। কথা হলো আম্বানিরা এক এক জায়গায় যাবেন আর তাদের আশেপাশে হাই প্রোফাইল ব্যক্তিরা থাকবেন না, তা কি করে হয়? ইন্ডিয়া হাউসের ওপেনিং এ তাই অতিথি হিসেবে ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। It's India. It's what we all love. এই ইন্ডিয়া হাউস আম্বানিদের বিনিয়োগ আর ফিফা প্রেসিডেন্টের উপস্থিতির পেছনে আছে বেশ তাৎপর্যপূর্ণ কিছু কারণ। প্রথমত, গেল বছরই 2036 অলিম্পিকের আয়োজক হতে ইচ্ছা পোষণ করেছে ইন্ডিয়া। ভেন্যু হিসেবে পেশ করেছে হায়দ্রাবাদের নাম। অবশ্য এই তালিকায় ভারত একা নয়। অলিম্পিক হোস্ট হতে তাদের প্রতিদ্বন্দ্বী তুরস্ক, চিলি, ইন্দোনেশিয়া, কাতার, সৌদি আরব ও সাউথ কোরিয়া। তাই প্রভাবশালীদের মাঝে নিজেদের অবস্থান জানান দিতেই প্যারিস অলিম্পিকে ভারতের এই উদ্যোগ। রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি তো বলেই গেলেন, ইন্ডিয়া হাউস বড় লক্ষ্যের উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ। We gather here at the Paris Olympic Games. আমরা প্যারিস অলিম্পিকে এসেছি স্বপ্নের দুয়ার উন্মোচনের জন্য। যে স্বপ্ন 140 কোটি ভারতবাসীর, যে স্বপ্ন অলিম্পিকে ভারতকে সংযুক্ত করার। পাশাপাশি এটা আমাদের সবার ড্রিম, ভারতে অলিম্পিক আয়োজন করা। সেই দিনটা বেশি দূরে নয় যখন ভারত অলিম্পিক হোস্ট করবে। Dream to bring the Olympics to India.
বড় ইভেন্ট আয়োজনে ভারত একদম অনভিজ্ঞ তা বলার সুযোগ নেই। 2010-এ প্রথমবারের মতো মাল্টি স্পোর্টস ইভেন্ট হিসেবে কমনওয়েলথ গেমস আয়োজন করে ভারত। 2017-তে দিল্লিতে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-17 ফিফা বিশ্বকাপ। বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি স্পোর্টসে ভারতের এই উত্থান নজর এড়ায়নি ফিফারও। That's why I'm here. আমি এই কারণেই এখানে এসেছি, ফুটবলকে ভারতে পৌঁছে দিতে আর ভারতকে ফুটবলের শীর্ষে তুলতে আমার এখানে আসা। ফুটবলের প্রতি ভারতের নিবেদন অসাধারণ। আমরা একসাথে এটাকে আরো বাড়াতে পারি। ভারতবাসীকে বলতে চাই, আমাদের দিকে নজর রাখুন, ফুটবল বড় আকারেই ভারতে আসছে। It's coming seriously now in India. ইনফান্তিনোর কথায় এটা স্পষ্ট, এশিয়ান ফুটবলকে আরো উন্নত করতে অংশীদার হিসেবে ভারতকে চায় ফিফা। আর অলিম্পিক, এরই মধ্যে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট জানিয়েছেন ভারত 2036 অলিম্পিকে বিট করলে ফ্রান্স সেখানে সমর্থন দেবে। অতএব দক্ষিণ এশিয়ায় অলিম্পিকের আগমন হয়তো খুব কঠিন হচ্ছে না। পার্থ বণিক, ৭১।